সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেজ। শুরুতেই জানিয়ে দেব নিটোল টাটা সংবাদ শিরোনাম। রাজধানীর নিখোঁজ ৩ কলেজ ছাত্রী আব্দুল্লাপুর থেকে উদ্ধার, স্বেচ্ছায় বাড়ি ছেড়েছিল বলছে র্যাব। ন্যায় বিচার নিশ্চিতে আইনের যথাযথ প্রয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীর, জনগণের কাছে যাওয়ার তাগিদ। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় আরও ৩ জন ৩ দিনের রিমান্ডে, ক্যাম্পের নিরাপত্তা জোরদার। রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ ৩ কলেজ ছাত্রীকে উত্তরার আব্দুল্লাপুর থেকে উদ্ধার করেছে র্যাব। র্যাব 4-এর অধিনায়ক মোজাম্মেল হোসেন আজ বিষয়টি নিশ্চিত করেছেন। তারা স্বেচ্ছায় ঢাকা থেকে কক্সবাজার গিয়েছিলেন বলে জানিয়েছে র্যাব। তাদের দাবি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে নিখোঁজদের পরিবার অভিযোগ করে দ্বাদশ শ্রেণীর এই 3 বান্ধবী বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী নিয়ে উধাও হয়ে গেছেন। 1 অক্টোবর সকাল থেকে পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে থানায় অভিযোগ করেন। এই 3 জনের পরিবারের দাবি, বিদেশে নেয়ার প্রলোভন দেখিয়ে একটি নারী পাচারকারী চক্র তাদেরকে নিয়ে গেছে। বিচারের বাণী যাতে নিভৃতে না কাঁদে, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে তা নিশ্চিত করতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় বুধবার এক অনুষ্ঠানে তিনি সাংবিধানিক দায়বদ্ধতার প্রতি বিশ্বস্ত থেকে জনগণের সেবায় আত্মনিয়োগেরও নির্দেশ দেন। রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে 119 ও 120তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের এক ঝাঁক তরুণ কর্মকর্তার মিলন মেলা। গণভবন থেকে সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্ব কর্তব্য বিষয়ক সাংবিধানিক উদ্ধৃতি তুলে ধরে প্রধানমন্ত্রী সেবা বান্ধব প্রশাসন গড়ে তুলতে জনগণের কাছে যাওয়ার নির্দেশ দেন। আইন ও প্রশাসন কোর্স থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সময়োপযোগী উন্নয়ন প্রশাসন গড়ে তুলে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত থাকবেন, জনগণের পাশে থাকবেন। দীর্ঘদিন স্বজন হারানোর বিচার না পাওয়ার বেদনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে, কারণ আমি তার ভুক্তভোগী। 75-এর জাতির পিতাকে হত্যা করার পর যারা খুনি তাদেরকে বিচার যাতে না হয় সেজন্য ইনডেমনিটি দেওয়া হয়েছিল। 2008-এ আসার পর থেকে সেই যুদ্ধাপরাধীদেরও বিচার শুরু করেছি, খুনিদের বিচারের রায় আমরা কার্যকর করতে পেরেছি। কাজে সেই বিচারের বাণী যেন আর কারো কখনো নিবৃত্তে না কাঁদে, মানুষ যেন ন্যায় বিচার পায়। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরেন সরকার প্রধান। অগ্রগামী সৈনিক হিসেবে তা বাস্তবায়ন করতে মাঠ প্রশাসনের নবীন কর্মীদের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। আপনারা থাকবেন সেই 41-এর সৈনিক, সেইভাবে আপনাদেরকে তৈরি হতে হবে, কাজ করতে হবে। বহু কষ্টে অর্জিত বাংলাদেশের অগ্রযাত্রা ধরে রাখতে দেশ, মাটি ও মানুষের কল্যাণে লক্ষ্য ঠিক রেখে দায়িত্ব পালনেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার জনগণের সেবক হিসেবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। রংপুরে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি রাব্বিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত 1-এর বিচারক জাবিদ হোসেন এর রায় ঘোষণা করেন। 2018 সালের 7 জুলাই প্রাইভেট পড়তে যাওয়ার সময় রংপুর সেনানিবাসের কাছ থেকে রাব্বি ও তার সহযোগীরা এক স্কুল ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। 9 দিন পর ঢাকার আশুলিয়া থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এই মামলায় পুলিশ রাব্বি সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। শুনানি শেষে আদালত রাব্বিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর 4 আসামিকে খালাস দেয়। যুদ্ধ ঘোষণার পরও বন্ধ হচ্ছে না মাদকের ভয়াবহতা। এখন বিত্তশালী পরিবারের সন্তানরা ঝুঁকছে মাদক সেবন ও ব্যবসায়। বিশ্লেষকরা বলছেন, দেশের বাইরে থেকে মাদক আসা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির বিকল্প নেই। চলতি বছরের মে মাসে ভারসাম্যহীন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিজের গলা দা দিয়ে কেটে আত্মহত্যার ঘটনার পর সামনে আসে এলএসডি মাদক। ওই ঘটনার পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হয় 36 জন এলএসডি ব্যবহারকারী।
যারা প্রত্যেকেই সচ্ছল পরিবারের সন্তান। যাদেরকে আমরা পাচ্ছি তাদেরকে দেখছি যে তারা খুব উচ্চবিত্ত কিংবা সচ্ছল পরিবারের মানুষ, হয় নিজে কোনো ব্যবসা করে বা ইনকাম আছে অথবা বাবার অনেক টাকা পয়সা আছে, এই ধরনের পরিবারের সন্তানরাই সাধারণত আইসমেদ নিচ্ছে আর কি। চলতি বছরে 8 মাসে মাদকের মামলা হয়েছে প্রায় 10,000। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছে 14,000 মাদক সেবী ও ব্যবসায়ী। ঢাকা মহানগর পুলিশের হিসেবে গত বছরের চেয়ে এবছর গড়ে বেড়েছে মাদকের মামলা ও গ্রেপ্তারের সংখ্যা। যেসব গার্ডিয়ান তাদের সন্তানদেরকে খোঁজখবর রাখছে না, সেই সব সন্তানরাই সাধারণত মাদকের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। সুতরাং মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে মাদকাসক্ত যাতে না হয় সেক্ষেত্রে শুধু পুলিশ কাজ করলে হবে না, এখানে সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার আছে, যারা গার্ডিয়ান যারা আছে, প্যারেন্টস যারা আছে, তাদেরকে সচেতন হতে হবে। পরিসংখ্যান বলছে সারা দেশের তুলনায় রাজধানীতে মাদকের সরবরাহ শতকরা 30 ভাগের মতো। ভয়াবহ আইস বা ক্রিস্টাল মেথ সহ 27 ধরনের মাদকের বিস্তার ঘটেছে। এর বেশিরভাগই আসে বিদেশ থেকে। মাদককে নিয়ন্ত্রণ করতে হলে মাদকের সাথে সম্পৃক্ত সমস্ত স্টেক হোল্ডারকে নিয়ে আমাদের কথা বলতে। আমি শুধু যদি প্যাডলার, আমি যদি ক্যারিয়ার, তাদেরকে আমি টার্গেট করে জিরো টলারেন্স আমরা নিতে চাই, আমরা কোনোদিনও পারবো না। বর্ডার থেকে আসছে কি কতটুকু, একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা সেগুলো নিয়ে কথা বলছি, কিন্তু একটা লং টার্ম প্রিভেনশনের জন্য যে মেজার নেওয়ার দরকার সেই মেজার কিন্তু আমরা নিতে পারছি না। গবেষকরা বলছেন সুনির্দিষ্ট না হলেও দেশে মাদক সেবীর সংখ্যা 75 লাখেরও বেশি। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী বছর থেকে অনলাইন নিউজ পোর্টাল চালুর আগেই নিবন্ধন নিতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, 1300-ও বেশি পত্রিকার ডিক্লারেশন নেওয়া আছে, যেগুলোর মধ্যে 400 পত্রিকা প্রায়ই ছাপা হয় না, হঠাৎ ছাপা হয়। দ্রুতই সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, আইপিটিভি বন্ধ করা উচিত হবে না, তাই সেগুলো নিবন্ধনের আওতায় আনা হবে। একই সঙ্গে কোনো আইপিটিভি সংবাদ প্রচার করতে পারবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, কেবল অপারেটরদের দেশের আইন মেনেই বিদেশি চ্যানেল সম্প্রচার করতে হবে। সময় 2 বছর দেয়া হয়েছে, সুতরাং আর সময় ক্ষেপণের সুযোগ নাই। যেই চ্যানেল ক্লিনফিট হয়ে আসবে সেটি সম্প্রচারের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। আবার নতুন করে সময় দিয়ে আবার বিজ্ঞাপন সহ আবার সম্প্রচার হবে সব চ্যানেল, সেটি করা কখনো সমীচীন হবে না। এখন এই ডেডলাইন ফলো করে যে ক্লিনফিট সহজ চালু করতে পারবে সে চালু করবে, আর যে পারবে না সে পারবে না। আর নতুন ডেডলাইনের কোনো দরকার নেই। পুরনো জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে গাইবান্ধার শাহঘাটা উপজেলার ঘুরিদহ ইউনিয়ন পরিষদের কার্যক্রম। ভবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল, সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পড়ছে পানি। 1992 সালে নির্মিত হয় শাহঘাটা উপজেলার ঘুরিদহ ইউনিয়ন পরিষদ ভবন। প্রায় 4 দশকের পুরনো এই ভবনটির বিভিন্ন অংশে দেখা দিয়েছে ছোট বড় অনেক ফাটল, খসে পড়েছে ছাদের আস্তরণ। সামান্য বৃষ্টিতেই পানি পড়ে নষ্ট হচ্ছে কম্পিউটার সহ বিভিন্ন মালামাল ও মূল্যবান নথিপত্র। ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা, আতঙ্কে রয়েছেন সেবা গ্রহীতারাও। জানলা দরজা ভাঙা এবং উপরে ছাদ ধসে গেছে। এখানে যে ইউনিয়ন কমপ্লেক্সটা ভবনটা এখানে প্রতিষ্ঠিত হলে আমরা 6টা ওয়ার্ডের লোকজন এখানে সুবিধা ভোগ করবে। কাজেই আমরা চাচ্ছি এখানে ইউনিয়ন কমপ্লেক্সটা হোক। স্থানীয় জনপ্রতিনিধি জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নতুন ভবন নির্মাণের প্রস্তাব পাঠানো হলেও বরাদ্দ না পাওয়ায় বাধ্য হয়ে পুরনো ভবনেই চলছে সেবা কার্যক্রম। আসলে এই ভবনটি এতই জরাজীর্ণ যে কোনো মুহূর্তে ধসে পড়ার সম্ভাবনা রয়ে আছে এবং প্রাণহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরেজমিন পরিদর্শন করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শাহঘাটা উপজেলাধীন ঘুরিদহ ইউনিয়ন পরিষদের যে ভবন রয়েছে এটা ঝুঁকিপূর্ণ অবস্থা আছে, ওখানে কার্যক্রম করছে। আমরা নতুন জায়গা সিলেক্ট করে দ্রুত যাতে নতুন ভবন করা যায় সেই জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত চিঠি পাঠাবো এবং জায়গা সিলেক্ট করে সেখানে ভবন নির্মাণের জন্য অনুরোধ জানাবো। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবিতে এরই মধ্যে মানববন্ধনও করেছে এলাকাবাসী। দীপ্ত বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার 3 রোহিঙ্গা আব্দুস সালাম, জিয়াউর রহমান ও ইলিয়াসের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারহা আজ এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানির জন্য কক্সবাজার জেলা কারাগার থেকে এই 3 রোহিঙ্গাকে সকালে আদালতে নেওয়া হয়। গত 3 অক্টোবর সলিমুল্লাহ ও শওকতুল্লাহর 3 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে মহিবুল্লাহ হত্যাকাণ্ডকে ঘিরে রোহিঙ্গা শিবিরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত রাতে শিবির সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। 29 সেপ্টেম্বর রাতে বন্দুকধারীর গুলিতে নিহত হন মহিবুল্লাহ। নোয়াখালীর ভাসানচর আশ্রয়ন প্রকল্প থেকে পালিয়ে যাওয়া 47 রোহিঙ্গাকে স্বর্ণদ্বীপ থেকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃতদের মধ্যে 25 শিশু, 10 পুরুষ ও 12 জন নারী রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করে RRRC কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, গত 3 অক্টোবর রাতে দালাল চক্রের মাধ্যমে আশ্রয়ন প্রকল্প 3 থেকে একটি নৌকায় করে পালিয়ে যায় 47 জন রোহিঙ্গা। সোমবার ভোরের কোনো এক সময় নৌকার মাঝি তাদের স্বর্ণদ্বীপে নামিয়ে চলে যায়। 2 দিন ধরে রোহিঙ্গারা বিষয়টি আশ্রয়নে থাকা আত্মীয়দের জানালে তারা থানায় খবর দেয়। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কাভার্ড ভ্যান চাপায় এক পথচারী সহ 2 জন নিহত হয়েছে। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোয়াগাজী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জামির হোসেন ও ধনপুর গ্রামের মোজাম্মেল হক। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারি চালিত ইজি বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজি বাইক চালক ও এক পথচারী মারা যায়। দেখছেন দীপ্ত সংবাদ। এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দীপ্ত সংবাদে। মহালয়ার মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। পিতৃপক্ষের শেষক্ষণ ও মাতৃপক্ষের সূচনাকালের সময়কেই মহালয়া বলা হয়। মহালয়া তিথিতে দেবী দুর্গা মর্তে আগমন করেন। অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। নারায়ণগঞ্জে প্রথম দেওভোগ লক্ষ্মীনারায়ণ বারোয়ারি পূজা উদযাপন কমিটি ব্যতিক্রম ধর্মী মহালয়ার আয়োজন করেছে। বুধবার ভোরে দেওভোগ মন্দিরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর থেকেই ভক্তরা মন্দিরে ভিড় জমায়। করোনা ভাইরাস থেকে দেশ যাতে মুক্ত থাকে, দেবী দুর্গার কাছে সেই প্রার্থনা করেন ভক্তরা। দুর্গাপূজার প্রস্তুতি সম্পর্কে জানাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী ইয়াসিন আরাফাত রুমি। ইয়াসিন, খুলনায় এবার কতটি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রস্তুতি কেমন দেখছেন, সব মিলে জানাবেন সেখানকার পরিস্থিতি। দোলা, আপনি জানেন যে আজ মহলার মধ্য দিয়েই হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য যে সর্ববৃহৎ উৎসব সেটি দুর্গাপূজা, সেটি কিন্তু শুরু হয়েছে। মূলত সকাল 6টায় খুলনা যে কেন্দ্রীয় মন্দির রয়েছে ধর্মসভা মন্দির, সেই মন্দিরে চণ্ডীপাঠের মাধ্যম দিয়েই দেবীর আহরণ শুরু হয়েছে এবং এরপর থেকেই তাদের যে মণ্ডপে যে কার্যক্রম সেগুলি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। মূলত যেহেতু আজকে মহালয়া শুরু, ষষ্ঠী আসতে আরো 5 দিন বাকি। আজকে থেকে ক্ষণগণনা শুরু হলো। এই ক্ষণগণনার সাথে সাথেই কিন্তু প্রত্যেক মণ্ডপে কাজের আরো গতি বেড়েছে। শেষ মুহূর্তে, এই মুহূর্তে যদি আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে, যে খুলনার যে মন্দিরগুলি রয়েছে সেই মন্দিরগুলির এই পরিস্থিতিতে সর্বশেষ যে কাজের যে শেষ চেষ্টাটি সেটি চলছে এবং এর পাশাপাশি স্থায়ী যে মন্দিরগুলি রয়েছে সেই মন্দিরগুলোতে কিন্তু ইতিমধ্যে কার্যক্রম প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন মন্দিরের বাইরের যে আলোকসজ্জা সেই বিষয়গুলি নিয়ে মূলত কাজ করছেন। খুলনাতে এবছর 1003টি পূজা মণ্ডপ প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকাতে 132টি, এছাড়া রয়েছে উপজেলা পর্যায়ে ডুমুরিয়াতে 208টি, বটিয়াঘাটাতে 109টি, তেরোখাদাতে 160টি, দাকুব উপজেলাতে 81 সহ খুলনার যে 10টি উপজেলা রয়েছে প্রত্যেকটি উপজেলায় কিন্তু মন্দির রয়েছে। বিশেষ করে নিরাপত্তার বিষয়গুলি নিয়ে একটু এখানে বলতে চাই, সেটি হচ্ছে প্রশাসন কিন্তু বারবার এই পূজা চলাকালীন সময়ে নিরাপত্তার জন্য বারবার তারা মত বিনিময় করেছেন। প্রত্যেকটি উপজেলাতে টিএনও এবং জেলা পুলিশ সুপার তারা কিন্তু মত বিনিময় করেছেন স্থানীয়দের সঙ্গে, জনপ্রতিনিধিদের সঙ্গে এবং পূজা উদযাপন পরিষদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে। সার্বিকভাবে বলা যেতে পারে যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে সারা পৃথিবীর বুকে, এই যে দুর্গোৎসব, এই দুর্গোৎসবের মাধ্যমে দিয়ে সেটি আবারও প্রমাণিত হবে যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটাই ছিল খুলনা থেকে পূজা প্রস্তুতির সর্বশেষ অবস্থা। দোলা, রুমি, আপনাকে ধন্যবাদ।
যাচ্ছি পরের খবরে। রাজধানীর মিরপুর থেকে উদ্ধার হওয়া মর্টার শেল সদৃশ বস্তুটিকে নিরাপদ স্থানে ডিসপোজ করা হয়েছে। দুপুরে র্যাবের বোম ডিসপোজাল ইউনিটের একটি টিম মিরপুর চিড়িয়াখানা রোডের রাইনখোলা বাজারের পাশে নিরাপদ স্থানে নিয়ে মর্টার শেল সদৃশ বস্তুটিকে ডিসপোজ করে। গতকাল মিরপুরের চিড়িয়াখানা রোডের ৮ নম্বর কমিউনিটি সেন্টারের পাশের একটি বাড়ির আঙিনার মাটি খননের সময় মর্টার শেল সদৃশ বস্তুটি পাওয়া যায়। পরে বাড়ির মালিক মিরপুর থানা ও র্যাবকে খবর দেয়। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দক্ষ জনবল তৈরির কাজ করছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। যুব সম্প্রদায়কে দক্ষতা প্রশিক্ষণ সম্পর্কে সচেতন করতে সোমবার ঢাকায় সেমিনার আয়োজন করে সংস্থাটি। স্কিলস ডেভেলপমেন্ট ফর ইনক্লুসিভ গ্রোথ ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহার সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী। এতে মুখ্য আলোচক ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। অনলাইন কেনাকাটার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে যাত্রা শুরু করেছে নতুন ই কমার্স প্রতিষ্ঠান লেটস গো মার্ট। বিজনেস টু কাস্টমার মডেলের এই ই কমার্স প্ল্যাটফর্ম থেকে প্রয়োজনীয় যে কোনো পণ্য কিনতে পারবেন গ্রাহক। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে লেটস গো মার্টের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল আলম, ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, পরিচালক SM আসাদুজ্জামান, COO সৈয়দ আশরাফুস সালেহিন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী বিদ্যা সিনহা মিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয় অনলাইন ক্রেতা ও বিক্রেতাদের একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম তৈরিতে কাজ করছে লেটস গো মার্টের মূল প্রতিষ্ঠান লেটস গো টেক লিমিটেড। পটুয়াখালীর কলাপাড়ায় 54টি সামুদ্রিক কচ্ছপ সহ 2 জনকে আটক করেছে কোস্টগার্ড। গত রাত 2টায় পৌর শহরের লঞ্চঘাট সংলগ্ন নতুন কাঠপট্টি এলাকার নিজ বাসা থেকে তাদেরকে আটক করা হয়। আজ দুপুরে উদ্ধারকৃত কচ্ছপ উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা জানিয়েছেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসায় জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। কলাপাড়া উপজেলা বন সংরক্ষক জানান, এই ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত কচ্ছপ আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হবে। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। অন্যান্য খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিশ্বজুড়ে মঙ্গলবার করোনায় ৭,৪৮৭ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে 4,11,000-এরও বেশি। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে 1,811 জন মারা গেছে। রাশিয়ার তৈরি টিকা স্পুটনিক ভি জরুরি ব্যবহারের জন্য জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার দ্বারা অনুমোদিত হতে পারে কিনা তা পর্যালোচনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে 65 বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ টিকা দেবে নরওয়ে। এছাড়া 70 বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ হিসেবে ফাইজার এবং মডার্না টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে স্পেন। এবছর রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জার্মানির গবেষক বেঞ্জামিন লিস্ট ও যুক্তরাষ্ট্রের ডেভিড ম্যাকমিলান। নতুন ধরনের অনুঘটক ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অণু গঠনের কৌশল উদ্ভাবনের মধ্য দিয়ে ওষুধ শিল্পের জন্য নতুন দুয়ার উন্মোচন করেছেন তারা। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস তাদের এই কৃতিত্বের স্বীকৃতি দিয়েছে। পুরস্কারের 1 কোটি সুইডিশ ক্রোনার সমানভাবে ভাগ করে নেবেন এই দুই গবেষক। যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ার 300 কূটনীতিককে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন একাধিক সিনেটর। যদি রাশিয়ায় ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করতে আমেরিকান নাগরিকদের পর্যাপ্ত ভিসা না দেয়া হয়, তবে মস্কোর কূটনীতিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান তারা। মস্কোতে যুক্তরাষ্ট্রের মাত্র 100 কূটনীতিক রয়েছে, বিপরীতে যুক্তরাষ্ট্রে মস্কোর 400 কূটনীতিক আছে বলে জানান সিনেটররা। তবে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। এতদিন অপরিচিত থাকা নতুন একটি ভাইরাস শনাক্ত করেছেন জাপানের গবেষকরা। নতুন এই ভাইরাসের নাম দেওয়া হয়েছে ইয়েজো ভাইরাস। এটি রক্তচোষা কীটের কামড় থেকে সংক্রমিত হয়। এর কারণে জ্বর, রক্তের প্ল্যাটেলেট এবং শ্বেতকণিকা কমে যায়। জাপানে 2014 সাল থেকে নতুন এই ভাইরাসে অন্তত 7 জন আক্রান্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন হোকাইদো বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান। গবেষণাটি নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত হয়েছে। ভাইরাসটির উৎস খোঁজা হচ্ছে। ফেসবুক তরুণ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও বিভাজন সৃষ্টি সহ গণতন্ত্রকে দুর্বল করে বলে দাবি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির সাবেক কর্মী ফ্রান্সিস হাউগেন। রবিবার যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল CBS-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনেটে সাক্ষ্য দিয়েছেন ৩৭ বছর বয়সী হাউগেন। এর আগে হাউগেন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের তদন্তে ব্যবহৃত নথি ও ইনস্টাগ্রামে কিশোরীদের ক্ষতির বিষয়ে সিনেট শুনানিতে ব্যবহৃত তথ্য সরবরাহ করেন। ফেসবুক সবসময় নিরাপত্তার চেয়ে প্রবৃদ্ধিকে গুরুত্ব দেয় বলেও অভিযোগ করেছেন ফ্রান্সিস হাউগেন। তবে ফেসবুক বলছে তথ্য ফাঁসের ঘটনাগুলো বিভ্রান্তিকর এবং প্রতিষ্ঠানটির ইতিবাচক গবেষণাগুলো আড়াল করেছে। এবারে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 10টায় শুরু হয়ে বিকাল 5টা পর্যন্ত চলে এই ভোট। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বিসিবির এই নির্বাচন। এরই মধ্যে বিভিন্ন বিভাগ থেকে 7 জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ঢাকা বিভাগ থেকে 2 জন এবং রাজশাহী বিভাগের 1 জন পরিচালক পদের জন্য এই ভোট। এছাড়া ক্লাব প্রতিনিধিদের ক্যাটাগরিতে 12টি পরিচালক পদের জন্য 15 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি ক্রিকেটার, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা বোর্ড থেকে 1 জন পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন খালেদ মাহমুদ সুজন এবং বিকেএসপির কোচ নাজমুল আবিদিন ফাহিম। বিসিবি নির্বাচনের সংবাদ সংগ্রহ করছেন আমাদের সহকর্মী তানভীর হাসান। মিরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তানভীর, বিসিবি নির্বাচনের একেবারে সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। দোলা, ধন্যবাদ আপনাকে। যেমনটা আপনি বলছিলেন, বিসিবি কিন্তু গতবারের তুলনায় এবার অনেকটাই কিন্তু আনন্দ উৎসবপূর্ণ পরিবেশে কিন্তু বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই যেমনটা আপনি বলছিলেন যে এর মধ্যে কিন্তু আঞ্চলিক এবং জেলা প্রতিনিধি হিসাবে কিন্তু সর্বমোট 10টা পদের বিপরীতে নির্বাচন করছে শুধুমাত্র রাজশাহী এবং ঢাকা বিভাগে। ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হবে 2 জন, সেই জায়গা থেকে তো প্রতিদ্বন্দ্বিতা করছে 4 জন। আর রাজশাহী বিভাগে প্রতিনিধিত্ব করছে 2 জন, সেক্ষেত্রে 1 জন হচ্ছে নির্বাচিত হবেন। সেক্ষেত্রে সর্বমোট আঞ্চলিক বিভাগীয় অঞ্চল থেকে নির্বাচিত হবে মোট 10 জন প্রার্থী। এছাড়া ঢাকা বিভাগীয় যে ক্লাবগুলো রয়েছে সেখান থেকে 16 জন, সর্বমোট 17 জন প্রথমে শুরু করলেও পরে কিন্তু 2 জনের নাম প্রত্যাহার করে নেওয়াতে এখন সর্বমোট 15 জন প্রতিনিধিত্ব করছেন 12টি পদের জন্য। সেই জায়গাতে কিন্তু একটা কথা আপনাকে জানাই রাখি যে এরই মধ্যে 7টা অঞ্চলের অংশ কিন্তু মোটামুটি 12টা পদের জন্য তারা লড়ছে। তো সেই জায়গা থেকে 12টা পদের জন্য এছাড়া হচ্ছে যে বিভাগীয় পর্যায়ে যে সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেরকম বিকেএসপির মতো যারা ফাহমি স্যার ওইখান থেকে লড়ছেন, আর সুজন সাহেব লড়ছেন হচ্ছে সাবেক খেলোয়াড় হিসেবে। তো এই আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকেই উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু বিসিবি নির্বাচনটা পালিত হচ্ছে। তো এই ছিল এখনকার সর্বশেষ পরিস্থিতি বিসিবি থেকে। তানভীর, আপনাকে ধন্যবাদ। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। রাজধানীর নিখোঁজ 3 কলেজ ছাত্রী আব্দুল্লাপুর থেকে উদ্ধার, স্বেচ্ছায় বাড়ি ছেড়েছিল বলছে র্যাব। ন্যায় বিচার নিশ্চিতে আইনের যথাযথ প্রয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীর, জনগণের কাছে যাওয়ার তাগিদ। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় আরও 3 জন 3 দিনের রিমান্ডে, ক্যাম্পের নিরাপত্তা জোরদার। আর এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/diptonews এই ঠিকানা। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।